স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরের কয়েক দশকে রাশিয়ার সামরিক চিন্তাভাবনা কিভাবে বদলে গেল আর সেই বদলের প্রভাব ইউক্রেনের উপর কেমন পড়ল এই নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে একটা গবেষণাপত্র আছে, শিরোনাম দ্য ডেভেলপমেন্ট অফ রাশিয়ান মিলিটারি ডক্ট্রিন পোস্ট কোল্ড ওয়ার অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ফর ইউক্রেন। মানে আমরা এই পেপারটার মূল বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। উদ্দেশ্যটা হলো সহজভাবে বোঝা রাশিয়ার সামরিক পরিকল্পনায় কী পরিবর্তন এলো, কেন এলো, আর সেই পরিবর্তনগুলো কিভাবে তাদের পররাষ্ট্র নীতি, বিশেষ করে ইউক্রেন সংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করল, সেই বিষয়টা খতিয়ে দেখা। মানে কিভাবে চিন্তাভাবনার বদল একেবারে মাঠ পর্যায়ের পদক্ষেপে গিয়ে ঠেকল, তাই না? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এই গবেষণাপত্রটার একটা মূল কথা হলো রাশিয়ার সব পদক্ষেপের পেছনে আছে তার নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার তাগিদ। এখানে রাষ্ট্রবিজ্ঞানী মর্গেনস্থাউয়ের তত্ত্বের কথাও এসেছে, যিনি বলেছিলেন দেশগুলো নিজেদের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, ঠিক। আর এই স্বার্থগুলো ঠিক কি সেটা বুঝতে হলে কিছু ভেতরের আর কিছু বাইরের কারণ দেখতে হবে। যেমনটা এই বিশ্লেষণে বলা হয়েছে, ভেতরের কারণগুলোর মধ্যে ধরুন প্রথমটা বেশ স্পষ্ট, ভূগোল। ভূগোল কিভাবে? ক্রিমিয়ার কথাই ধরুন না, কৃষ্ণসাগরে রাশিয়ার জন্য এটা একটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মানে এখান থেকে ভূমধ্যসাগর, বলকান, মধ্যপ্রাচ্যে যাওয়া সহজ। আবার ওই কৃষ্ণসাগর অঞ্চলে ন্যাটোর প্রভাব ঠেকানোর জন্যও এর গুরুত্ব আছে। আচ্ছা, 14 সালে রাশিয়া যে ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে নিল, তার পেছনে এই ভৌগোলিক গুরুত্ব একটা বড় কারণ হিসেবে দেখানো হয়েছে এই পেপারে। অর্থাৎ জায়গাটার শুধু অবস্থানটাই রাশিয়ার কাছে খুব জরুরি। ঠিক তাই। দ্বিতীয় অভ্যন্তরীণ কারণটা হলো জনসংখ্যা আর রাজনীতি। রাশিয়ার একটা ঘোষিত নীতি হলো দেশের বাইরে রুশভাষী বা জাতিগত রুশদের স্বার্থ রক্ষা করা। ও, এই বিষয়টা। হ্যাঁ, বিশেষ করে পূর্ব ইউক্রেনে এই বিষয়টা খুব সামনে এসেছে। পেপারটাতে দুটো ম্যাপের কথা উল্লেখ করা হয়েছে। একটাতে দেখানো হয়েছে ইউক্রেনের কোথায় রুশ ভাষার চল বেশি, আরেকটাতে 2010 সালের নির্বাচনের ফলাফল। হ্যাঁ, দেখেছি ওটা। যেখানে দেখা যায় পূর্ব আর দক্ষিণে রুশপন্থী প্রার্থী ইয়ানুকোভিচের সমর্থন বেশি ছিল। এই ইয়ানুকোভিচের ক্ষমতা হারানোর ঘটনাটা তো বেশ বড়সড় ছিল, তাই না? অবশ্যই। আসলে ব্যাপারটা হলো, ইয়ানুকোভিচকে তো মনে করা হতো মস্কোর বেশ কাছের লোক। 2013 সালে তিনি যখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা বড় চুক্তি বাতিল করেন, তখনই তো গন্ডগোলটা শুরু হয়। ঠিক, ইউক্রেনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। 14তে তার পতন ঘটে এবং ইউক্রেনে পশ্চিমাপন্থী সরকার আসে। এই ঘটনার পর থেকে পূর্ব ইউক্রেনের রুশভাষীদের অধিকার রক্ষার প্রশ্নটা রাশিয়ার নীতি নির্ধারকদের কাছে আরও জোরালো হয়ে ওঠে। অন্তত এই পেপারটা সেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করছে। এই স্বার্থগুলোকে মর্গেনস্থাউয়ের তত্ত্ব অনুযায়ী গৌণ স্বার্থ বা সেকেন্ডারি ইন্টারেস্ট হিসেবে দেখা যেতে পারে। দেশের নিরাপত্তার মতো প্রাথমিক স্বার্থের চেয়ে কম গুরুত্বপূর্ণ হলেও রাশিয়ার কাছে এটা একটা বিবেচনার বিষয় ছিল। ভেতরের এই কারণগুলো তো বোঝা গেল, জায়গা আর মানুষ, কিন্তু বাইরের চাপ বা কারণগুলো কি ছিল? সেগুলো নিশ্চয়ই আরও বেশি প্রভাব ফেলেছে। নিঃসন্দেহে সবচেয়ে বড় বাহ্যিক কারণ হিসেবে এই বিশ্লেষণে চিহ্নিত করা হয়েছে স্নায়ুযুদ্ধের পর ন্যাটো সম্প্রসারণকে। ন্যাটো মানে তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, পশ্চিমা দেশগুলোর একটা সামরিক জোট। হ্যাঁ, স্নায়ুযুদ্ধ শেষ হবার পর অনেকে ভেবেছিল হয়তো এর আর প্রয়োজন হবে না, কিন্তু বাস্তবে উল্টোটাই ঘটে। কিভাবে ঘটল সেটা? সম্প্রসারণটা ব্যাপারটা হলো 99 সাল থেকে শুরু করে ন্যাটো ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসতে থাকে। প্রথমে যোগ দিল পোল্যান্ড, চেকিয়া, হাঙ্গেরি, যারা একসময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয় ছিল। আচ্ছা, এরপর 2004 সালে এলো একটা বড় ধাপ, একেবারে বাল্টিক দেশগুলো, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, যারা রাশিয়ার একদম কাছে। ঠিক, তারাও যোগ দিল, সাথে বুলগেরিয়া, রোমেনিয়া সহ আরও কয়েকটি দেশ। 2009-এ আলবেনিয়া, ক্রোয়েশিয়া। গবেষণাপত্রের একটা ম্যাপে এই পুরো বিস্তারটা দেখানো হয়েছে। দেখলেই বোঝা যায় রাশিয়ার সীমান্ত ক্রমশ ন্যাটো জোটের সদস্য দেশ দিয়ে ঘিরে যাচ্ছিল। রাশিয়া এটাকে হুমকি হিসেবে দেখছিল কেন? ন্যাটো তো একটা প্রতিরক্ষা জোট হিসেবেই পরিচিত, তাই না? এখানেই দৃষ্টিভঙ্গির পার্থক্যটা। রাশিয়ায় এটাকে সরাসরি নিজেদের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখেছে। কারণগুলো বেশ সোজাসাপটা।
প্রথমত ন্যাটোর সম্প্রসারণ মানে হল রাশিয়ার সীমান্তের কাছে প্রতিদ্বন্দ্বী সামরিক জোটের সেনা এবং অত্যাধুনিক অস্ত্র চলে আসার সম্ভাবনা। দ্বিতীয়ত ন্যাটোর একটা মূল নীতি হল যৌথ প্রতিরক্ষা, মানে এক সদস্য দেশ আক্রান্ত হলে বাকিরা তাকে সাহায্য করতে বাধ্য। রাশিয়ার দিক থেকে দেখলে এটা তাদের দোরগোড়ায় একটা শক্তিশালী সামরিক জোটের উপস্থিতি, যা তাদের কাছে অবশ্যই উদ্বেগের কারণ। বোঝা যাচ্ছে। পেপারটাতে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট পুতিন বেশ কয়েকবার প্রকাশ্যভাবেই বলেছেন যে রাশিয়ার সীমান্তে এরকম সামরিক জোটের বিস্তার তাদের জন্য সরাসরি হুমকি। আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ, সেটা কি আগুনে ঘি ঢালার মতো হলো? একদম। ইউক্রেন যখন ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ দেখাতে শুরু করল, তখন রাশিয়ার এই অনুভূত হুমকি বা পারসিভড থ্রেট আরও তীব্র হল। কারণ ইউক্রেনের সাথে রাশিয়ার সীমান্তটা অনেক লম্বা, আর ঐতিহাসিকভাবেও দেশটার গুরুত্ব অনেক। ঠিক। তাই ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার নিরাপত্তা বলয় আরও সংকুচিত হবে বলে মস্কো মনে করেছে এই গবেষণা অনুযায়ী। মর্গেনথাউয়ের তত্ত্ব অনুযায়ী দেখলে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়া তার প্রাথমিক স্বার্থ অর্থাৎ দেশের মূল নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। বেশ জটিল পরিস্থিতি। একদিকে ভেতরের স্বার্থ, অন্যদিকে বাইরের এই চাপ। আচ্ছা, এইসব মিলিয়ে রাশিয়ার সরকারি সামরিক নীতি বা মতবাদ সেটা কিভাবে সময়ের সাথে সাথে বদলে গেল? কাগজে কলমে তাদের চিন্তাভাবনার পরিবর্তনটা কেমন ছিল? হ্যাঁ, মানে ওই ডক্ট্রিনগুলো, এটা বুঝতে হলে আগে জানা দরকার সামরিক মতবাদ বা মিলিটারি ডক্ট্রিন জিনিসটা আসলে কি। সহজ কথায় এটা হলো একটা দেশের সামরিক, বলতে পারেন একটা গেম প্ল্যান। গেম প্ল্যান? হ্যাঁ, মানে কিভাবে তারা নিজেদের রক্ষা করবে, কোনটাকে হুমকি মনে করবে, আর সেই অনুযায়ী কিভাবে চলবে তার একটা সরকারি নীল নকশা বা নির্দেশিকা। এটা কিন্তু একেবারে পাথরে খোদাই করা কিছু নয়, পরিবর্তনশীল। অবশ্যই। দেশের নিরাপত্তা পরিস্থিতি বদলালে, নতুন হুমকি তৈরি হলে এই মতবাদও বদলায়। এই গবেষণাপত্রটিতে এর বিবর্তনের একটা চিত্র তুলে ধরা হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1993 সালে রাশিয়া তাদের প্রথম সামরিক মতবাদ ঘোষণা করে। সেটা ছিল মূলত প্রতিরক্ষামূলক, মানে আমরা আক্রান্ত না হলে আগে কিছু করব না, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু তারপর পরিবর্তন আসতে শুরু করলো। হ্যাঁ, 2000 সালে পুতিন ক্ষমতায় আসার পর মতবাদ আপডেট করা হলো। তখনও কাগজে কলমে প্রতিরক্ষামূলকই বলা হচ্ছিল, কিন্তু এর মধ্যে আধুনিক যুদ্ধের ধারণা, অস্ত্র নিয়ন্ত্রণের গুরুত্ব, আন্তর্জাতিক সেনাকাঙ্ক্ষা মোকাবিলার মতো বিষয়গুলো ঢুকে পড়ল। আর এই সময় থেকেই রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর দিকে একটা স্পষ্ট নজর দেওয়া শুরু হয়। 2000-এর পর তাহলে আরেকটা বদল এলো 2010 সালে। সেখানে নতুন কি ছিল? 2010-এর মতবাদে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আনা হলো বিপদ বা ডেঞ্জার আর হুমকি বা থ্রেটের মধ্যে পার্থক্য। বিপদ বলতে বোঝানো হলো এমন পরিস্থিতি যা এখনই সরাসরি আক্রমণ নয়, কিন্তু ভবিষ্যতে হুমকি হয়ে উঠতে পারে। যেমন ধরুন, কোনো প্রতিবেশী দেশের সীমান্তে বড় আকারে সামরিক মহড়া। এটা সরাসরি হুমকি না হলেও একটা বিপদ। এই মতবাদটা আগের চেয়ে আরও নির্দিষ্ট করে বিভিন্ন ঝুঁকির কথা বলল। আর সবচেয়ে বড় পরিবর্তনটা এলো 2014 সালে, তাই তো? ঠিক ধরেছেন। 2014 সালের মতবাদটা একটা বিরাট বাঁক, মানে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। এই প্রথমবার ন্যাটো জোটের পূর্ব দিকে সম্প্রসারণকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য প্রধান বাহ্যিক হুমকি হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হলো। প্রধান হুমকি হিসেবে? একেবারে অফিশিয়ালি? হ্যাঁ, প্রধান বাহ্যিক হুমকি। শুধু তাই নয়, এই মতবাদে বলা হলো প্রয়োজন হলে এই হুমকি মোকাবেলায় রাশিয়া সামরিক শক্তি প্রয়োগ করতেও পিছপা হবে না। মনে রাখতে হবে, এই মতবাদটা পাশ হয়েছিল ইউক্রেনে 2014 সালের সংকট শুরু হওয়ার পর এবং রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করার পরেই। ও, তার মানে ন্যাটোকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করাটা একেবারে 2014 সালের ঘটনা, ক্রিমিয়া সংকটের পরপরই। এটা তো বেশ তাৎপর্যপূর্ণ, সরাসরি শত্রু হিসেবে চিহ্নিত করার মতো। হ্যাঁ, এবং এই সংযোগটা গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখাচ্ছে যে শুধুমাত্র মতবাদ বদলালেই হয় না, সেটার পেছনে রাজনৈতিক ইচ্ছা শক্তিও থাকতে হয়। এই গবেষণাপত্রটা দেখাচ্ছে এই মতবাদগত পরিবর্তনের সাথে রাশিয়ার বাস্তব পদক্ষেপগুলোর একটা গভীর যোগাযোগ আছে। দুটো প্রধান দিকে এই যোগাযোগটা স্পষ্ট। কি সেই দুটো দিক? প্রথমত, সামরিক বাজেট।
রাশিয়ার সামরিক খরচ বাড়তে শুরু করে ২০০০ সালের পর থেকেই, কিন্তু ২০১৪ পর সেটা আরও বাড়ে। পেপারটাতে দুটো গ্রাফের মাধ্যমে এটা দেখানো হয়েছে। আচ্ছা। একটা গ্রাফ দেখাচ্ছে ১৯৯২ থেকে ২০১২ পর্যন্ত খরচের প্রবণতা, যেখানে ২০০০ সালের পর বৃদ্ধিটা স্পষ্ট। আর একটা গ্রাফ বলছে ২০১৯ সালে রাশিয়া তার মোট জাতীয় উৎপাদনের বা জিডিপির প্রায় ৩.৯% সামরিক খাতে খরচ করেছে। ৩.৯%, এটা তো অনেক। হ্যাঁ, শতাংশের হিসাবে এটা কিন্তু আমেরিকার চেয়েও বেশি ছিল তখন। এই বিপুল অর্থ ব্যয় করা হয়েছে নতুন অস্ত্রশস্ত্র তৈরি, সেনাবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য। অর্থাৎ ওই যে ২০১৪ মতবাদে ন্যাটোকে প্রধান হুমকি বলা হলো, সেই হুমকি মোকাবিলার জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে। তার মানে শুধু মুখের কথা নয়, কাজেও তার প্রতিফলন দেখা যাচ্ছিল। আর দ্বিতীয় দিকটা কি? দ্বিতীয় দিকটা হলো রাশিয়ার আন্তর্জাতিক আচরণ বা পররাষ্ট্র নীতিতে পরিবর্তন। যেমন সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে রাশিয়া যেভাবে খোলাখুলি সামরিক সাহায্য দিয়েছে, হ্যাঁ, সেটা তো বড় ঘটনা ছিল। সেটা একটা বড় উদাহরণ। স্নায়ুযুদ্ধের পর প্রথম দিকে রাশিয়া কিন্তু বিদেশের সংঘাতে এতটা সরাসরি জড়াতো না, কিন্তু পরে এই অহস্তক্ষেপ নীতি থেকে তারা সরে আসে। এই পরিবর্তনটাকেও পরিবর্তিত সামরিক মতবাদ এবং নিজেদের শক্তি নিয়ে নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই বিশ্লেষণে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে রাশিয়ার জাতীয় স্বার্থের ধারণা, বিশেষ করে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ, এর সাথে যুক্ত হলো একটা পরিবর্তিত সামরিক মতবাদ, যেখানে ন্যাটোকে প্রধান হুমকি বলা হলো। আর এই সব কিছুকে সমর্থন জোগালো বিপুল পরিমাণে বর্ধিত সামরিক বাজেট আর সক্ষমতা। এই সব কিছুর মিলিত ফলই কি তাহলে ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সামরিক অভিযান? গবেষণাপত্রটা কি সেদিকেই ইঙ্গিত করছে? হ্যাঁ, এই গবেষণাপত্রের মূল যুক্তিটা অনেকটা সেরকমই। লেখকরা বলছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যা শুরু করল, যেটাকে তারা বিশেষ সামরিক অভিযান বলছে, সেটা আসলে ওই পরিবর্তিত সামরিক মতবাদ আর প্রতিরক্ষার নীতিরই একটা চূড়ান্ত পরিণতি বা ক্লাইম্যাক্স বলছেন? হ্যাঁ, মানে সেই দিকেই এগিয়ে যাচ্ছিল পরিস্থিতিটা। রাশিয়া তাদের এই পদক্ষেপকে ব্যাখ্যা করেছে তাদের সেই ঘোষিত জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা হিসেবে। একদিকে ন্যাটোর সম্প্রসারণ ঠেকিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে ইউক্রেনের রুশভাষীদের রক্ষা করা। এই দুটো কারণই কিন্তু ২০১৪ সালের সামরিক মতবাদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। আচ্ছা। এখানে রোজেনাও নামে আরেকজন তাত্ত্বিকের পররাষ্ট্রনীতি সংক্রান্ত মডেলের কথাও পেপারটায় এসছে। সেই মডেল অনুযায়ী একটা দেশ বাইরের পরিবেশের পরিবর্তনের সাথে সাথে নিজের আচরণও বদলায়। মানে পরিবেশ বদলালে নীতিও বদলায়? অনেকটা তাই। এক্ষেত্রে রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটোর এগিয়ে আসাকে পরিবেশের একটা বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, আর রাশিয়ার সামরিক পদক্ষেপকে সেই পরিবর্তনের প্রতি একটা প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তার মানে এই বিশ্লেষণ অনুযায়ী ব্যাপারটা এমন নয় যে হঠাৎ করে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে, বরং এর পেছনে একটা দীর্ঘদিনের প্রক্রিয়া আছে। ঠিক তাই, যেখানে তাদের চিন্তাভাবনা, নীতি এবং সক্ষমতা ধীরে ধীরে তৈরি হয়েছে। একদম। এই গবেষণাপত্রটি এমন একটি চিত্র তুলে ধরে যেখানে রাশিয়ার অনুভূত জাতীয় স্বার্থ, মানে নিজেদের নিরাপত্তা, বিদেশের রুশভাষী এগুলো, তার সাথে সময়ের সাথে বদলাতে থাকা সামরিক কৌশল বা মতবাদ, বিশেষ করে ওই ২০১৪ পরিবর্তনটা, আর সেটা বাস্তবায়নের ক্ষমতা। ঠিক। এবং সেই কৌশলকে বাস্তবায়িত করার মতো করে গড়ে তোলা সামরিক শক্তি, এই তিনটে জিনিস একসাথে মিলে ২০২২ সালের ফেব্রুয়ারির সিদ্ধান্তের দিকে নিয়ে গেছে। পেপারটিতে এই পদক্ষেপকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে, কখনো আক্রমণ, কখনো বিশেষ সামরিক অভিযান, আবার কখনো আগ্রাসন বা ইনভেশন। তবে মূল বার্তা হলো এটা পূর্ববর্তী নীতি ও মতবাদেরই ধারাবাহিকতা। পুরো বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সামরিক চিন্তাভাবনা একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে। শুরুতে যা ছিল মূলত আত্মরক্ষামূলক, তা ধীরে ধীরে আরও বেশি দৃঢ় এবং কিছুটা হলেও আক্রমণাত্মক রূপ নিয়েছে, অন্তত পশ্চিমা দেশগুলোর সম্প্রসারণের বিরুদ্ধে। বলা যেতে পারে ন্যাটোকে প্রধান হুমকি হিসেবে দেখা এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করা, এটাই হয়ে দাঁড়িয়েছে মূল চালিকা শক্তি। আর এই মানসিক ও নীতিগত পরিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সামরিক খাতে বিপুল বিনিয়োগ করা হয়েছে।
এই গবেষণাপত্র বলছে ইউক্রেনের ঘটনা এই দীর্ঘমেয়াদী পরিবর্তনেরই একটি প্রকাশ। হ্যাঁ, বিষয়টা সেভাবেই উপস্থাপিত হয়েছে। এটা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে একটা দেশের সরকারি নীতি বা মতবাদ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এটা শুধু কিছু লিখিত কথাই নয়, এটা সেই দেশের পুরো দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার আচরণকে প্রভাবিত করতে পারে। ঠিক। এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে ক্রিমিয়ার ভূ-রাজনৈতিক গুরুত্ব বা পূর্ব ইউক্রেনের জনসংখ্যার মতো ভেতরের কারণগুলো বাইরের চাপ যেমন ন্যাটোর সম্প্রসারণের সাথে মিলেমিশে গেছে। আর এই সব কিছুকেই রাশিয়া বিচার করেছে তাদের পরিবর্তিত সামরিক মতবাদের চশমা দিয়ে, যা তাদের পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণে সাহায্য করেছে। আলোচনাটা খুবই ইন্টারেস্টিং ছিল। এই গবেষণাপত্রের বিশ্লেষণ থেকে রাশিয়ার সামরিক চিন্তার বিবর্তন এবং ইউক্রেন পরিস্থিতির যোগসূত্রটা বোঝা গেল। এখন শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই পেপারটিতে বলা হয়েছে সামরিক মতবাদ পরিস্থিতি অনুযায়ী বদলায়। পরিবর্তনশীল। তাহলে এখন যে ইউক্রেন যুদ্ধ চলছে তার অভিজ্ঞতা, সেটা রাশিয়ার আগামী দিনের সামরিক মতবাদকে কিভাবে প্রভাবিত করতে পারে? সেই সম্ভাব্য পরিবর্তন থেকে রাশিয়ার ভবিষ্যৎ লক্ষ্য বা কৌশল সম্পর্কে কি কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।